তখনই মাছেলের হাত বাঁধা দেখে হাঁ করে চেয়ে রইল সে। আজলান তার পেছন পেছন ঘরে ঢুকে বলল, ঘুমোক, ঘুম থেকে উঠে বাকি কাজ করবে। আয়েজা চুপচাপ বেরিয়ে গেল। আজলান প্রথমেই তিথির হাত খুলতে বসেছিল, ওড়নার গিট খুলতে গেল, আর ঠিক তখনই ঘুম ঘুম চোখে তিথির মনে হলো যেন ডোডোকে কেউ একজন তার বুক থেকে তুলে নিচ্ছে ধীরে ধীরে। সে খপ করে আজলানের কলার চেপে ধরে হ্যাঁচকা টান দিল। আজলান মুখ থুবড়ে পড়ল তার উপর। দুজনের মাঝখানে ঘুমন্ত ডোডো চ্যাপ্টা হয়ে পড়ে রইল। সে ভ্যাও ভ্যাও কেঁদে উঠতেই দুজনের হুঁশ ফিরল। আজলানের নাকটা তিথির কান ছুঁয়ে উঠে গেল। ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। আইজার কয়েকজন বান্ধবী এসেছে। তারা আর ফুফাতো মামাতো খালাতো ভাইরা মিলে স্টেজ সাজিয়ে ফেলেছে। আজলান জানে এরা এসবে ওস্তাদ। সেখানে যদি কয়েকটা মেয়ে থাকে তাহলে কাজ আরো সহজ। কেক চলে এসেছে, পার্লারের মেয়েও চলে এসেছে। পার্লারের মেয়েদের এনেছে তিথি। আজলান শেখ তা শোনার পর আর কিছু বলার জন্য খুঁজে পাননি। ডোডো এমনিতেই অন্যদিন খেলনা দিয়ে বসিয়ে দিলে খেলে, আজ মায়ের কোল ছাড়তেই কান্না। তিথি গালে দুটো চড় বসিয়ে দিয়ে বলল, সারাক্ষণ ম্যা ম্যা করা ছাড়া আর কিছু পারিস না? ডোডো চড় খেয়ে এমন জোরে কাঁদা শুরু করেছে, বিরিয়ানি ডেকচি পাকাতে থাকা বাবুর্চির সাথে কথা বলতে থাকা আজলান শেখ পর্যন্ত থমকে গেল। আবার হলোটা কি? আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে ফেলে তিথিকে বলল, আমি ওর বাপকে দিয়ে আসি। দাও, সারাক্ষণ হাওয়া খেয়ে বেড়ানো ছাড়া আর করেছেটা কি? সব আমার উপর দিয়ে যাচ্ছে, সেখানে এসেছে ম্যা ম্যা করতে। চড় দিব। ডোডো ঠোঁট টেনে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। তিথি উপহাস করতে সে আরো জোরে কাঁদতে লাগলো। আজলান এসে বলল, কি হয়েছে? সমস্যা কি? ওকে এভাবে কাঁদাচ্ছ কেন? তিথি মুখ ফিরিয়ে নিল। আম্বিয়া বেগম বললেন, ওর মাকে জ্বালাচ্ছে, ওকে একটু রাখ। আর কারোর কোলেই যাচ্ছে না, কতজন নিতে চাইলো, তোর ছেলে কারো কোলে যাবে না। আজলান হাত বাড়িয়ে ডোডোকে কোলে নিয়ে নিল। ডোডোর কান্না তারপরও থামে না। মা তাকে বকেছে, তে মাকে আদর করে দিতে হবে, তার আগে কান্না থামবে না। আজলান তাকে শান্ত করার জন্য হাতের ঘড়িটা খুলে দিল। ডোডো সেটা দেখে কান্না থামিয়ে হাতে নিল। তার পরপরই ঘড়িটা ভারী হওয়ায় টুপ করে ফেলে দিল নিচে। আম্বিয়া বেগম আটকে উঠলেন। ডোডো চেঁচিয়ে কেঁদে উঠল পুনরায়। আজলান হতভম্ব, এই ছেলে কি শুরু করেছে? তিথি আর না পারতে ডোডোকে কোলে নিয়ে হনহনিয়ে যেতে যেতে বলল, বাপের মতো হয়েছে। আজলানের বুড়ো যুগল দ্বিগুণ কুচকে গেল। আম্বিয়া বেগম তা দেখে বললেন, হয়েছে, আর ওদিকে অমন করে তাকিয়ে থাকতে হবে না, ভুল কিছু বলেনি। যেতে যেতে শেষের কথাটা একটু আস্তে বলেছেন উনি। আজলান যদিও শুনেছে, কিন্তু প্রতিক্রিয়া দেখানোর ফুরসত পায়নি। আজলান ঘড়িটা তুলে দেখলো কাজ ভেঙে গিয়েছে। চকারন্ত শব্দ করলো সে মুখ দিয়ে। আফতাব শেখ এসে বললেন, বিরিয়ানি মনে হচ্ছে ভীষণ ঝাল হবে। আজলান অতিষ্ঠ এই মানুষটার জ্বালায়। কিছুক্ষণ আগে এসে বলল, মশলাপাতি কম হয়েছে, মাংস কম পড়েছে। এখন এসে বলল ভীষণ ঝাল হবে। অসহ্য গটগট পায়ে হেঁটে সেখান থেকে চলে গেল সে। যে জন্ম দিচ্ছে সে শান্তি দেয় না, যাকে জন্ম দিচ্ছে সে বুঝবে কি করে? এত যন্ত্রণা সহ্য করা যায় না। হলুদ সিল্ক কাতানের মৌচাক শাড়ি পরেছে তিথি, চুলে ফুলের মালা পরেছে। পার্লারের মেয়েগুলো তাকে সাজিয়ে দিয়েছে, নোট লিপস্টিক পরে দিয়েছে। আম্বিয়া বেগম বললেন, ভালোই লাগছে দেখতে, আমার নাতিটাকে একটা নতুন দেখে গেঞ্জি পরিয়ে দে। তিথি ডোডোকে উপর করে ধরে বলল, ডোডো আম্মাকে কেমন লাগছে বল। ডোডো তার নাক কামড়ে দেওয়ার জন্য ঝুলে এলো। তিথি ঝাড়ি মেরে বলল, সব সময় ফাজলামি করতে থাকে। মার খেয়েছিস, বেশিক্ষণ হচ্ছে না, আবারও দুষ্টুমি করছিস। ডোডো ঠোঁট টানলো। তিথি আদর করে বলল, আচ্ছা আর বকবো না, আমার ছেলের মতো লক্ষ্মী ছেলে আর দুটো নেই। আজলান ডার্ক গোল্ড কালারের একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে। ডোডোকে একটা ওই রঙের টি শার্ট পরিয়ে, পায়ে জুতা পরিয়ে, মাথায় হ্যাট পরিয়ে দিয়েছে। ডোডো হ্যাট খুলে দূরে ছুঁড়ে মারল। আজলান ধমক দিয়ে হাতে একটা ঘড়ি পরিয়ে দিল, তারপর বলল, দুষ্টুমি করলে মারবো আইজান। ডোডো হাতের বাঁধা ঘড়িটা কামড়াচ্ছে। আজলান চিরুনিতে পারফিউম স্প্রে করে চুল আঁচড়ালো। হাতে ঘড়ি পড়তে পড়তে ডোডোর কাছে এসে দেখলো ঘড়িটার মধ্যে অন্য হাতটাও ঢুকিয়ে বসে আছে সে। রাবারের ঘড়ি হওয়ায় হাতটা ঢোকাতে সহজ হয়েছে। আজলান কোমরে হাত দিয়ে ওর দিকে চেয়ে রইল। ডোডো তার দিকে চোখ তুলে চেয়ে রইল। তিথি দরজার পাশে দাঁড়িয়ে দেখলো তাদের বাপ ছেলের কাণ্ড। এমনভাবে বাবার দিকে তাকিয়েছে, মায়া না লেগে যাবে কোথায়। আজলান কোলে তুলে বলল, এত জ্বালালে আমি যাব কোথায়? ডোডো তিথিকে দেখে ফেলেছে। আম্মা বলে চিৎকার দিল তক্ষুনি। আজলান ঘাড় ফিরিয়ে তাকে দেখলো। তিথি মুখ ফাঁস করে
দাঁড়িয়ে আছে। আজলান ঘর থেকে বের হতেই সে ঘরে ঢুকলো। খাওয়া দাওয়ার পর্ব চুকে গিয়েছে। আজলান যত কেজি চাল তত কেজি মাংস দিয়ে বিরিয়ানি করেছে। সবাই খেয়ে বেশ প্রশংসা করছে। আফতাব বুক ফুলিয়ে সবাইকে বলে বেড়াচ্ছেন, আমার ছেলে কাঁচা কাজ করে না, ও চেয়েছে এমন হোক। কেমন পোল্টিবাস লোক তার নিজের বাবা। খাওয়া দাওয়া ঝামেলা চুকে যাওয়ার পর স্টেজে কেক কাটতে উঠেছে অবিবাহিত মেয়েগুলো। গান বাজনা করছে সবাই মিলে। আজলান এসব পছন্দ নয়, কিন্তু পোলাপানগুলোকে বারণ করতে যেতে আম্বিয়া বেগম বাধা দিয়ে বললেন, ওরা বিয়ে বাড়িতে ঘুমানোর জন্য আসেনি, আনন্দ করতে এসেছে। খবরদার কিছু বলবি না। আজলান পেছনে হাত ভাঁজ করে আইজাকে দেখতে লাগলো। সাজানোর পরে তাকে আর চেনা যাচ্ছে না। যদিও শাস্তা কুৎসিত হয়েছে, বললে বাড়িয়ে বলা হবে, কিন্তু নিজের চেহারা বোঝা না গেলে সেজে লাভ কি? আতিফাকে একদমই চেনা যাচ্ছে না। তার উপর খেপে গেলে আতিফা বলল, ভাবির চেহারা তো পাল্টায়নি, আমাদের চেহারা ওরকম, তাই চেঞ্জ এসেছে। সবার ফেস কাটিং একরকম না। তোর বর তোকে চিনতে পারছে? এতক্ষণ ধরে এসব সাজছিস সবাই মিলে? আতিফা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আম্বিয়া বেগম এসে সবটা শুনে বললেন, তুই তোর বউয়ের পাশে গিয়ে বসে থাকতো, ওদের দেখিস না তুই। তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তিথি পার্লারের মেয়ে দিয়ে হেনাকেও সাজিয়েছে। সে লজ্জায় বের হচ্ছে না ঘর থেকে। সবাই এক এক রকম কথা বলছে। তিথি তাকে টেনে নিয়ে এলো, বলল, লজ্জা পেলে সবাই আরো লজ্জা দেবে, ও সব বাদ দেন তো। হেনা, আতিফার মেয়ে আবিরাকে নিয়ে তিথি স্টেজে উঠেছে। ডোডো তিথির কোলে। কেক এখনো পুরোটা অক্ষত রয়ে গেছে। চোখের পলকেই ঘটে গেল এক দুর্ঘটনা। ডোডো এক লাফ দিয়ে থাবা বসিয়ে দিল কেকের উপর। সবাই হইচই করে উঠল। তিথি হাতটা খপ করে ধরে ধীরে সুস্থে বের করে এনে ধমক দিয়ে বলল, এটা কি করলি ডোডো? ডোডো কেক মাখা হাতটা মায়ের দিকে বাড়িয়ে দিল। তিথি হাতটা থেকে কেক খেয়ে নিয়ে বলল, তোর ফুপুকেও দে। ডোডো আয়জার দিকে হাত বাড়িয়ে দিতে আয়জা একটু করে খেয়ে তার গালে আদর করে দিয়ে বলল, আব্বা সব শেষ করে দিয়েছে। তিথি তাকে নিয়ে নেমে এলো। ডোডো গালের ভেতর হাতটা রেখে কেক খেতে খেতে আবারও তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি বলল, তোর বাপকে খাওয়া, তোর লালা বজ্জাত ছেলে। ডোডো ঠোঁট টানলো। তিথি ওকে নিয়ে নিচে নামতে যাবে, তখনই আজলান তাকে ডাকলো, আইজান এখানে এসো। তিথি তাকে নিয়ে এলো। আজলান তাকে বাহবা দিয়ে বলল, দারুণ কাজ করেছো। ডোডো তার কোলে ঝাঁপ দিল। তিথির গালে হাত লাগিয়ে দিয়েছে ডোডো। সে মোছার জন্য নিচে যাওয়ার জন্য রওনা দিতে আজলান বলে উঠল, হোয়াট ইজ দিস আইজান? তিথি ঘাড় ফিরিয়ে দেখলো ডোডো তার হাতটা আজলানের মুখে ধপাস ধপাস মেরে মেরে খেলছে। তিথি ফিক করে হেসে ফেলে আবার হাসি আটকালো। আজলানের সারা মুখে কেক লেগে রইল। তিথি হাসি চেপে ডোডোকে কোলে টেনে নিয়ে বলল, দারুণ কাজ করেছিস। আজলান তাদের মা ছেলের পিছু পিছু করে ঘরে চলে এলো। তিথি টিস্যু দিয়ে কেক মুছে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজলান মুখ ধুয়ে ডোডোর হাতটাও ধুয়ে মুছে দিয়ে বলল, তুমি আজকাল বড্ড পাজি হয়েছ আইজান। এসব যে শেখাচ্ছে তাকে বলে দেবে এর ফল ভালো হবে না। তিথির সাথে সাথে বলল, কার ফল কেমন ভালো হয়েছে দেখতেই পাচ্ছি। আজলান শানিত দৃষ্টিতে তাকালো। তিথি চলে গেল আবারও। আজলানকে আম্বিয়া বেগম টেনে টুনে নিয়ে গেলেন ডোডোকে সহ। কেক কাটার জন্য দুজনকে ঠেলে ঠুলে একসাথে তুলে দিলেন। তিথি ডোডোকে সাবধানে কোলে নিয়েছে। হাতে একটা কমলা ধরিয়ে দিয়েছে। সে সেটা নিয়ে আপাতত ব্যস্ত। আয়জাকে কেক কেটে খাওয়ানোর পর আয়জা ভাই আর ভাবিকে খাইয়ে দিল। ডোডোকেও খাইয়ে দিল। ডোডো মায়ের মতো আয়জার দিকে হাত বাড়িয়ে দিতে আয়জা তার হাতে আদর দিয়ে আম্মাম করে খাওয়ার ভান করতে ডোডো খিলখিলিয়ে হেসে উঠল। আজলান দ্রুত পায়ে নেমে আসবে, ঠিক তখনই ক্যামেরাম্যান বলল, ভাইয়া ভাবিকে কেক খাইয়ে দিন, তারপর ভাবি আপনাকে খাওয়াবে। তিথি আর আজলান দুজনে ভেবাচেকা খেয়ে গেছে। আজলান কেক কেটে অন্যদিকে চোখ রেখে তিথিকে খাইয়ে দিল, কিন্তু সেটা তিথি খেলো না। ডোডো খেয়ে নিয়েছে। আম্বিয়া বেগম ক্যামেরাম্যানকে বলল, বউকে বড় টুকরো খাইয়ে দিতে বল। এবার ভাবির জন্য কেক বড় করে কাটেন ভাইয়া। আজলান হতবাক। ডোডো কেক খেতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আজলান পুনরায় কেক কেটে তিথির দিকে বাড়িয়ে দিল। তাকিয়ে রইল ক্যামেরার দিকে। তিথির দিকে ভুলেও তাকালো না। তিথি ঝুঁকে বড় পিসের কেক থেকে একটুখানি খেলো। এমনভাবে খেলো যেন আজলান শেখের হাত তার ঠোঁট লাগলেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আজলানের এত বড় অপমান সইল না। মুখটা স্বাভাবিক রাখলো বহু কষ্টে। তিথিও কেক কেটে এমনভাবে বাড়িয়ে দিয়েছে, মানুষ ভিক্ষিককেও এর চাইতে যত্ন করে কিছু খেতে দেয়। ক্যামেরার দিকে তাকিয়ে রইল, অথচ হাতটা আজলানের বুকের কাছটায়। আজলান তার হাতটা শক্ত করে ধরে কেক খেলো। তিথি প্রাণ যায় যায় অবস্থা।
রাক্ষসটা হাতটা এমনভাবে ধরেছে যেন সব অপমানের বদলা নিয়ে নিল। ডোডোর হাতের উপর হাত রেখে তিথি কেক কেটে ছেলের হাতে কেক খেলো। ততক্ষণে আজলান নেমে গিয়েছে। তিথির গলা শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি ক্যামেরাম্যানকে বলছে, আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, এটার একটা ছবি তুলুন। ডোডোর হাত থেকে কেক খেলো তিথি, তারপর গালে আদর করে বলল, আমার সোনা ছেলে। আজলান গট মট পায়ে হেঁটে নিচে চলে গেল। তিথি ডোডোর জন্য একটা প্লেটে কেক কেটে নিয়ে নেমে যাওয়ার সময় আইজা বলল, ভাবি তুমি কি বলো তো, ভাইয়া এত বড় কেক কেটে দিল, খেলে একটুখানি। ডোডোর হাতে একা একা কেক খেলে, ভাইয়াকে দিলে না, ভাইয়া তো রেগে বোম। তোমার ভাই ঠান্ডা ছিল কখন? হাতিফা আম্বিয়া বেগমকে বলল, দেখলে আম্মা, ও সারাক্ষণ আমার ভাইয়াকে রাগিয়ে দেওয়ার তালে থাকে। ও কিভাবে কেক বাড়িয়ে দিয়েছে দেখলি না? ওর কাছ থেকেই তো শিখেছে। তোর ভাই ধোয়া তুলসী পাতা নয়। তুমি ওকে মাথায় তুলছো আম্মা। সংসার টিকিয়ে রাখা এত সহজ না। শাশুড়ি হ, তারপর বুঝবি। আতিফা তর্কে না জড়িয়ে তার বরের কাছে চলে গেল। ডোডোকে কেক খাওয়া ছিল তিথি। যতটা না খাচ্ছে ততটা নিজের হাতে মুখে লাগিয়েছে ডোডো। মাকেও খেতে বলছে। কত দরদ তার। পাশ থেকে মেজো ফুফি বলল, ছেলেটাকে সারাক্ষণ খাওয়াতেই থাকো নাকি? এত খাওয়ানো বদ হজম হয় না? সেও দেখছি খেতেই থাকে। তিথির মেজাজ সপ্তমে উঠল। সে আশ্চর্য হয়ে বলল, আজব ব্যাপার। আমার ছেলে কি খাবে, কতটুকু খাবে, কখন খাবে, এসব আমার ব্যাপার। আমি ওকে দরকার পড়লে একটা বিরিয়ানির ডেচকিক পুরো খাওয়াবো। আপনারটাতে কি সব কথা মুখ বুঝে সহ্য করছি বলে, শুনেও না শোনার ভান করে থাকছি বলে, আমার ছেলেকে নিয়ে কথা বললে তা শুনে চুপ থাকবো না। কেমন মানুষ আপনি? একটা বাচ্চার খাবারে নজর দেন? ডোডো মায়ের চিৎকার শুনে কেঁদে উঠেছে। মেজো ফুফু আম্বিয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, দেখেছ ভাবি, তোমার ছেলের বউ কেমন সুরে কথা বলে? আমি আগেই ভাবছি এই মেয়ে এত ভালো হয়ে গেল কিভাবে। এখন আসল রূপ বেরিয়ে এলো। কি হলো রে আবার? কে কি বলছে তোকে? তিথির আগে ফুসছে। মেজো ফুফুর আহাজারি আর বিলাপ শুনে জড়ো হয়েছে সবাই। তিথিকে বললেন, ফকিন্নির মেয়ের বড় ঘরে বিয়ে হলেও কি মুখের ভাষা পরিবর্তন হয়। একটা জুটছিল আমার ভাইয়ের কপালে, আর একটা জুটছে আমার ভাইপোর কপালে। কি ভাষা! কোথাকার বস্তি, ছোট লোকের মেয়ে। সামান্য কথা জিজ্ঞেস করেছি, সে উত্তর কিভাবে দিল দেখেছ সবাই? সবার বাগবিতণ্ডার মধ্যে সবার পেছনে এসে দাঁড়ালো আজলান। জলদ গম্ভীর স্বরে কি হয়েছে জিজ্ঞেস করতে মেজো ফুফু ছুটে এসে বলল, তোর বউ কি ভাষায় কথা বলছে জানিস? আমি কি এত অপমানিত হওয়ার জন্য আসছি এতদিন পর? এই মেয়ের সাথে তুই ঘর করিস কেমনে? কি মুখের ভাষা! আমি শুধু বললাম এতটুকুনি একটা বাচ্চার এসব খাওয়ানোর কি দরকার? এত খাওয়ালে বদহজম হবে। শুনেছি ওর এমনিতেই মাঝে মাঝে পেট খারাপ করে। মা গো মা, তোর বউ খেপে গেল আমার উপর, যেন আমার উপর তার অনেক ক্ষোভ। মেয়ে তো আমিও পেটে ধরছি। মুরব্বির মুখে মুখে এমন জবাব তো দেয় না বাপু। তিথি রাগ ক্ষোভ দুঃখ নিয়ে টলমলে চোখে আজলানের দিকে চেয়ে রইল। চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। আজলান তাকাতেই চোখ সরিয়ে ডোডোকে নিয়ে হন হনিয়ে নিচে চলে গেল। সে হেনা এসে মাকে জোর করে টেনে নিয়ে যেতে চাইল। তিনি বললেন, তুই কেমন ছেলে আর কেমন বউ জুটলো? তোর মা কেন সারাক্ষণ তার তেল মাখে? এবার বুঝলাম। আজ তো বেয়াদব একটা মেয়ে, দূর করে তাড়িয়ে দে। আজলান চুপচাপ নিচে নেমে গেল। মালেকা বেগমের সাথে মেজো ফুফুর তর্ক তীব্র হয়ে উঠেছে। মালেকা বেগম আজলানের বড় ফুফুদের সাথে বসে গল্পগুজবে মগ্ন ছিলেন। মফিজ সাহেবও আফতাব সাহেবের সাথে ছিলেন। ঘটনাস্থানে না থাকলেও মেজো ফুফুর চেঁচামেচি শুনে সবকিছু স্পষ্ট হয়ে গেল তাদের। মালেকা বেগম নীরবতা ভেঙে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, আপনি আমার মেয়েকে বস্তি ডাকলেন কোন সাহসে? আমার মেয়ে বস্তিতে বড় হলেও অনেক ভালো শিক্ষা পেয়েছে। আপনি তো ভদ্র বাড়িতে বড় হয়ে সেটিকেও পাননি। আসার পর থেকে দেখছি মেয়েটাকে কাজের জন্য বাচ্চাটাকে পর্যন্ত কোলে নিতে পারছে না, সেখানে আপনার বড় বড় কথা। অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি। মেজো ফুফু বললেন, মেয়েকে বেয়াদব বানিয়েছেন, এটা স্বীকার করুন। মুরব্বিদের সাথে কি করে কথা বলতে হয় সেটা জানে না। মালেকা বেগম তীব্র কণ্ঠে বললেন, এখানে মুরব্বি তো আরো আছে, কারো সাথে তো বেয়াদবি করেনি। আপনার সাথে কেন করলো? মফিজ সাহেব রাগে কাঁপছেন, তবুও কিছু বললেন না। তিনি মালেকা বেগমকে বললেন, থামো, বাদ দাও।
আমার তো এখন আপনার জন্য মায়া হচ্ছে ভাই সাহেব। এই মা মেয়ের জ্বালা আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন না? এখন বুঝতে পারছি বিষ কিসের। তুষার বাবার মাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আফতাব শেখ এসে তীব্রভাবে ধমক দিয়ে বললেন, আসিয়া, তুই চুপ করবি? অশান্তি লাগিয়ে দিয়েছিস গোটা বাড়িতে। কি শুরু করেছিস তোরা? বড় ফুফুও প্রতিবাদ করে বললেন, আইসা, তুমিও কি বাচ্চা মেয়ে হয়ে গেছো? নতুন মা হয়েছো, বাচ্চার নামে বাজে কথা সইতে পারিনি। চুপ করো না। ছোট ফুফুও বড় ফুফুর মতো শান্তিপ্রিয় মানুষ। তিনি বললেন, আজলান ঘরের দিকে গেছে, কি হবে কে জানে। তুমি একটু চুপ করবে মেজবু? আফতাব সাহেব মালিকা বেগমের উদ্দেশ্যে বলেন, বেআইন, মাথা ঠান্ডা করুন। সবাই রেগে গেলে তো হবে না। হেনা, তোর মাকে নিয়ে যা। আসিয়া, ঘরে যা, আর কোনো কথা নয়। মেজো ফুফু বিড়বিড় করে বললেন, কোথা থেকে আত্মীয় করেছেন আল্লাহ জানে, পুরো ন্যাংটার গোষ্ঠী। তুষার ঘাড় ঘুরিয়ে আসিয়া বেগমের দিকে তাকালো। মালিকা বেগম তাকে টেনে নিয়ে গেলেন। তুষার বলল, আম্মা, আপাকে বাড়িতে নিয়ে চলো। এখানে এক মুহূর্ত থাকবো না আমি, আপাকেও রাখবো না। এখানে সব কটা আপার সাথে খারাপ ব্যবহার করে। তুষার, মাথা ঠান্ডা করো, ভাবির সামনে এসব বলো না। তুষার উত্তেজিত ভাবে বলল, আপাকে যা ইচ্ছে তাই বললো ওই মহিলা। দুলাভাইও কিছু বললো না? আপাকে সবাই এভাবে কথা শোনায় নাকি? আয়জা শান্তভাবে বলল, তুমি শান্ত হয়ে বসো ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। মফিজ সাহেব অস্থিরভাবে পায়চারি করতে করতে বললেন, গোলামের পুত্র কিছু বললে না আমার মেয়ের হয়ে? ওকে আমি ছাড়বো না। আজলান ঘরে ঢুকতেই দেখতে পেল তিথি ডোডোকে বিছানায় বসিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। সে হতবাক হয়ে গেল। মাথায় একাধিক প্রশ্ন ওকে দিচ্ছে। কি করতে চাইছে মেহবুব? বিস্ময়ভরা কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো তুমি? তিথি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তার চোখে যেন রাগের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। এমন দৃশ্য দেখে আজলানের মনে ভীতির শিহরণ জাগিয়ে তুলেছে। আমার বাড়ি ছেড়ে চলে যাবে নাকি? আশ্চর্য! ঠিক তখনই আয়জা আর আম্বিয়া বেগম ঘরে এসে দাঁড়ালো। তাদের চোখে উদ্বেগের ছায়া। ডোডো বিছানায় বসে নিজের ছোট্ট চোখ দিয়ে মা আর বাবার দিকে তাকাচ্ছে। তার সরল দৃষ্টিতে অস্থিরতা স্পষ্ট। মায়ের চেঁচামেচি শুনে সে ভড়কে গেছে। সে ছোট্ট করে আম্মা ডাকলো। তিথি শুনল না। আজলান এগিয়ে গিয়ে ব্যাগটা কেড়ে নিয়ে বলল, আমার সাথে কথা বলো তুমি। তিথি তার চোখের দিকে তাকালো, বলল, তুমি আমার সাথে একটা কথাও বলবে না। সব সময় আমাকে শাসন করতে চলে আসো, অথচ তোমার বাপের বোনকে কিচ্ছু বলতে পারোনি মুখের ওপর। আজলান তাকে শান্ত হতে বলল, বাড়ি ভর্তি মানুষ, এখন কি করব আমি? তিথির চোখে ক্রোধ মিশ্রিত জল। সে ব্যাগটা টেনে নিয়ে বলল, এই বাড়ি ভর্তি মানুষের সামনে তোমার ফুপু আমাকে অপমান করে যা ইচ্ছা তাই বলেছে। আমাকে সারাদিন বলে গেল, আমি কিচ্ছু বলিনি। এখন সাহস পেয়ে আমার ছেলেকে বলছে। আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। দরকার পড়লে ভিক্ষে করে খাবো, নইলে চায়ের দোকানে কাজ করে খাবো, কিন্তু তোমার সাথে আমি আর থাকবো না। আয়জা এসে বলল, ভাবি একটু শান্ত হও। ঘরটা থমথমে হয়ে উঠেছে। ডোডো কান্না করছে। ছোট্ট হাত দুটো বাড়িয়ে আয়জার কোলে উঠতে চাইল সে। তাকে সপাটে চর বসিয়ে তিথি বলল, চুপ করে বস, দরদ দেখাবি না। এখানে কেউ তোর আপন নয়। তুই খাচ্ছিস, এটাতেও অনেক সমস্যা। তোর মা তো কখনো খাবার দেখেনি, বস্তি থেকে উঠে এসেছে। তুই সেই বস্তির ছেলে হয়ে এত ভালো মন্দ খাবি কেন? ডোডো তার মায়ের চর খেয়ে হাওমাও করে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে আম্বিয়া বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চড়া গলায় বলেন, তুই তোর জামার উপর রাখছিস ভালো কথা, আমার নাতের গায়ে কেন হাত দিচ্ছিস? এটা কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস? ডোডোকে কোলে তুলে নিয়ে শান্ত করতে লাগলেন তিনি। আজলান মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, তোমরা এখন যাও, ঘর খালি করো। আজলানের কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। তিথির রাগ তখন মাথার ভেতর আগুনের মতো জ্বলছিল। সে সোজা আজলানের দিকে তাকিয়ে বলল, এসব নাটক বন্ধ করো। ঘাড় ধাক্কা দিয়ে তো শুধু আমাকেই বের করতে পারো তুমি। তোমার শক্তি শুধু আমার উপর দেখাও। কারো মুখের ওপর দুটো কথা বলার সাহস আছে তোমার? শুধু আমাকে জব্দ করতে শিখেছো। এই ছোট লোক বস্তি তোমার সাথে থাকবে না। আর দুটো ডাল ভাত আবার জুটে যাবে। আজলান শান্ত থাকার চেষ্টা করলো। সে তিথির হাত ধরে রাখলো। তিথি ঝাঁকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। আজলান ধীরে বলল, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না মেহবুব। তিথির ক্ষোভ কমলো না। সে আরো জোরে হাত ঝাঁকিয়ে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে এত কথা শোনালো, তুমি একটা কথাও বললে না। আমি এই বাড়িতে শুধু ভালো মন্দ খাওয়ার জন্য বসে পড়েছি। আজলান কণ্ঠ উঁচু করে বলল, কি বলবো আমি?
ফুপুকে বের করে দেব, তাও এতগুলো মানুষের সামনে। বিয়েটা চুকে যাক, আমি বলবো ফুপুকে। তিথি ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ বলল, কি বলবে? আমার বউকে আর বস্তি ডেকো না এটা বলবে, নাকি আমার বাচ্চার খাবারে নজর দিও না বলবে, কোনটা? আজলান তিথির উত্তেজনা দেখে শান্তভাবে বলল, মেহবুব, তুমি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছ ব্যাপারটাকে। তিথি চোখ মুছে বলল, আমি চলে যাব আমার ছেলেকে নিয়ে, যাবই। আজলান তার হাত ছেড়ে দিল, চুপচাপ দাঁড়িয়ে রইল। তিথি তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে এনেছে। আয়জা ঘরের বাইরে ওকে দিয়ে তা দেখে আম্বিয়া বেগমকে বলল, আম্মা, ভাবি সত্যি সত্যি চলে যাচ্ছে। তার কণ্ঠে কান্না স্পষ্ট। ফুপুর ওপর তার রাগ হচ্ছে। আফতাব সাহেব এসে তিথির পাশে দাঁড়ালেন। তিথি আফতাব সাহেবকে দেখে চুপচাপ কাপড় ভরতে লাগলো। আফতাব সাহেব বললেন, ও মা, সবকিছু কানে নিতে নেই। তিথি তার দিকে ফিরিয়ে বলল, কানে নিয়েছি, সকাল থেকে অনেক কিছু বলে গেল আপনার বোন, কিচ্ছু কানে তুলিনি। তাই বলে একটা বাচ্চার খাবারে নজর দেবে মানুষ আর কতক্ষণ সহ্য করবে? যাই বলো বাবা, তোমার এই ছেলের সাথে আমি আর থাকবো না। ও মনে করেছে দুটো ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো থাকার জন্য আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। ও যা মনে করে ওর আত্মীয়রাও মনে করে। আফতাব সাহেব বললেন, আমি এক অকাল কুষ্মাণ্ড জন্ম দিয়েছি, সেটা তুমি আজ নতুন করে জানছো না। আজলান বাঁকা চোখে ওনার দিকে তাকালো। তিথি দৃঢ়ভাবে বলল, না না, আমি থাকবো না। আম্বিয়া বেগম হতাশভাবে বললেন, আজলান, তুই কিছু বলবি না? ও সত্যি সত্যি চলে যাচ্ছে। আজলান ফুঁসে উঠে বলল, ও চলে যেতে চাইলে আমি করব। আমি তো আর ওর মতো হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না। নিতে পারলে সব মিটে যেত। ও যা চাইছে তা যখন পারছি না, তখন ওর সিদ্ধান্ত মেনে নেওয়াটাই ভালো। তিথির এই অবস্থা দেখে আজ তাড়াতাড়ি তার ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবি, তুমি এভাবে যেও না প্লিজ। তুমি চলে গেলে এসব কে সামলাবে? তিথি অশ্রু সংবরণ করে বলল, হ্যাঁ, তোমারও তো একই চিন্তা। ভাবি চলে গেলে এত কাজ কে করবে, এত ঝামেলা কে সামলাবে? ভাবি অপমানে তোমার কিচ্ছু আসে যায় না। ছোট লোককে ছোট লোকই তো বলেছে। তিথির চোখ থেকে রাগ মিশ্রিত জলের ধারা গড়িয়ে পড়ল। আফতাব শেখ তিথির এই অবস্থা দেখে মাথায় হাত রেখে বললেন, আমি ওকে বকে এসেছি। ও আমার মা বাবার বেয়াদব সন্তান। আমারও একটা আছে এমন একটা। কি করবো এদের নিয়ে বলো? আজলান কিছু বলতে চাইল কিন্তু বলল না। আফতাব শেখ তিথিকে বুঝিয়ে বললেন, তুমি যদি এখন চলে যাও তাহলে তোমার জায়গাটা নড়বড়ে দেখাবে সবার সামনে। এটা তোমারই বাড়ি। তুমি যদি শক্ত হাতে এই সংসারের হাল ধরো, এরপর থেকে কেউ তোমাকে ছোট লোক বলার সাহস পাবে না। আমরা মরে গেলে তোমার ফুপু ও শাশুড়িদের তোমার কাছেই আসতে হবে। ওদের আর ভাই নেই, ভাইপোর বউও নেই। তিথি দৃঢ়ভাবে বলল, আমাকে আটকে রাখার জন্য এখন এসব বলবেনি। তোমার বোনকে এমনটা বললে সে বলবে এটা তার বাপের বাড়ি। আমাকে বুঝ দিও না। আম্বিয়া বেগম এবার ধমকেশ্বরে বললেন, তুই এখনো কিছু বলবি না আজলান? আজলান এবার ক্ষোভের চাপে রেগে গিয়ে বলল, আশ্চর্য, এখন কি ওর পায়ে ধরতে হবে আমাকে? হাত ধরে অনুরোধ পর্যন্ত করলাম, ও শুনছে আমার কথা। যাক, দিয়ে দাও ডোডোকে। মালেকা বেগম ঘরে প্রবেশ করে বললেন, এই তিথি, বোরকানে তোর আব্বা সিএনজি নিয়ে এসেছে। আম্বিয়া বেগম অসন্তোষ প্রকাশ করে বললেন, আপনিও মেয়ের পাগলামিতে সায় দিচ্ছেন বেয়ান? মালেকা বেগম পাল্টা বললেন, কি করব, আপনার ছেলের উপর যথেষ্ট ভরসা রেখেছি। সে তার বউয়ের অপমান চুপচাপ সহ্য করে বসে আছে। মনে হচ্ছে সে বেশ খুশিই হয়েছে। আপনার ননদ আমার সামনে যা যা বলেছে, এসব কি কোনো ভালো মানুষের কথা? আজলান এই মুহূর্তে তার মত পাল্টে বলল, ও কোথাও যাবে না। ও আপনাদের মেয়ে কম, বাড়ির বউ বেশি। মালেকা বেগম তীব্র কণ্ঠে বললেন, বেশি বলেই তো এত কথা শুনিয়েছে তোমার ফুফু। এসব অশান্তি সংসারে হয়েই থাকে। মফিজ সাহেব এসে বললেন, না না, আমরা ওকে রাখবো না। আমরা ওর কথাগুলো এতদিন তেমন বিশ্বাস করিনি, কিন্তু আজ স্বচক্ষে দেখলাম ওকে কিভাবে অপমান করা হয়। ও থাকবে না আর এই বাড়িতে। আমি আমার মেয়েকে নুনে ভাতে খাওয়াতে পারবো। আজলান তিথিকে বলল, মেহবুব, আমি তোমাকে বলে দিচ্ছি, ডোডোকে নিয়ে তুমি কোথাও যাবে না। যদি যাও। তিথি তার পাল্টা প্রশ্ন করল, যদি যাই? আজলান দাঁতে দাঁত পিষে রেগে শুধু চেয়ে রইল। তার মনের অশান্তি ও বিরক্তি চক্ষু দিয়ে প্রকাশ করতে চাইছে সে। তিথি চোখ সরিয়ে ব্যাগের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আজলান হনহনিয়ে এগিয়ে এসে তিথির হাত খপ করে ধরে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সবাই স্তব্ধ হয়ে গেল। আম্বিয়া বেগমও দৌড় লাগালেন। আফতাব সাহেব দ্রুত পদক্ষেপ এসে আম্বিয়া বেগমের পথ আটকে বললেন, ওদের ছেড়ে দাও।
আজলান তিথিকে রূঢ়ভাবে ধরে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। মফিজ সাহেব, মালেকা বেগম এবং অন্যান্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তিথি বিরোধিতা করার চেষ্টা করছে, কিন্তু আজলানের শক্তিশালী হাত থেকে তার মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। আজলানের মুখে ক্রুদ্ধ ভাব ফুটে উঠেছে। তিথির চোখে অসহায়তা ও ক্ষোভের মিশ্রণ স্পষ্ট। সে চেঁচিয়ে যাচ্ছে, তবু আজলান তাকে ছাড়ছে না। তিথি হার মেনে নিলে এক পর্যায়ে। ছাদে এখন কেউ নেই, স্টেজে কেকটা পড়ে আছে এবং চেয়ার ও টেবিলগুলো সামান্য এলোমেলো হয়ে আছে। তিথিকে এনে আজলান তার হাত থেকে ছেড়ে দিল। তিথি কাছে। আজলান ছাদের দরজা বন্ধ করে তার সিদ্ধান্তের প্রতি দৃঢ়তা দেখিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করতে বলেছিলে না তোমার কোন একটা বান্ধবীকে? তিথি ভাঙা স্বরে উত্তর দিল, হ্যাঁ। তার নাম্বারটা এনে দিও। তিথি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কেন? আজলান সংকটের মুখে তার সিদ্ধান্ত জানালো, বলল, বিয়ে করব, তোমার সাথে আমার হবে না, তাই ঠিক আমি আর একটা বিয়ে করব। তিথি নাক টানলো। আজলান তার বাহু চেপে ধরে বলল, আমি ফেড আপ মেহবুব, আমি জেদি হলে তুমি গাধি, এরকম গাধির সাথে আমি এক সেকেন্ডও থাকবো না আর। তিথির চোখের অবস্থা ভয়ঙ্কর, তার চোখ ফুলে গেছে। আজলান তার চিরকালীন রাগের সুরে বলল, যত ইচ্ছা কাঁদো, তোমার সতীন এলে ইচ্ছে মতো হেসো, তোমার বহুদিনের ইচ্ছা। তিথি কাঁদতে কাঁদতে গভীর শ্বাস টেনে বলল, ওর তো বিয়ে হয়ে গেছে। আজলান কপাল চেপে ধরে বলল, তারপরও দাও, ওর বরের কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আজলানের চাহনীয় কথায় তিথির মনোযোগ বিভ্রান্ত হয়ে গেছে। দুজনেই দুজনের দিকে খেপাটে দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ করে মনে হলো দূরত্ব তাদের মধ্যেকার স্বাভাবিক সম্পর্কে সেই মিষ্টি নিকটতা হারিয়ে দিয়েছে। যেন সময়ের স্রোতে ভেসে গিয়েছে তাদের প্রণয়ের চিরচেনা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা। দীর্ঘদিন পর একে অপরের মুখোমুখি হওয়ার পর তাদের চোখে চোখ পড়তেই যেন পুরোনো দিনের স্মৃতি ফিরে এলো। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। আজলান বলল, তোমার সতীন আমার গায়ের উপর পা তুলে ঘুমালে তোমার ভালো লাগবে? খুব লাগবে। তিথির কণ্ঠস্বর ফাঁপা। আজলান তার কোমর জড়িয়ে টেনে এনে বলল, এভাবে টেনে এনে আদর করব, তোমার ভালো লাগবে? খুব মজা লাগবে। আজলান হিংস্র হয়ে উঠে বলল, তোমার কষ্ট হবে না বেয়াদ্দব? তিথি দৃঢ়ভাবে উত্তর দিল, না। কেন? তিথি একটু সময় নিয়ে বলল, আমি মরার আগে তুমি বিয়ে করতে পারলে তবেই তো। আজলান তার মনোরম চোখে অধিকারবোধের চিহ্ন দেখতে পেল। কি শান্তি এই অধিকারবোধের মধ্যে! আজলান শেখ তো এটাই চেয়ে এসেছে বারবার। নিজেকে সামলে নিয়ে তিথির গালটা মুছে দিয়ে আজলান বলল, সব আটা ময়দা তো ধুয়ে চলে গেল, সে যে কি লাভ হলো? তিথি তীব্র রেগে উঠে তার হাত সরানোর চেষ্টা করতে আজলান তাকে নিজের কাছে টেনে ধরে ধমকে উঠে বলল, মেহবুব। তিথি স্তব্ধ হয়ে গেল। আজলানের কঠিন মুখের সামনে দাঁড়িয়ে তার সাহস হারিয়ে গেল। আজলান ধীরে ধীরে তিথির কাছে এলো। তার চোখে তীব্রতা এবং মৃদু তেজের মিশ্রণ। তাদের মাঝে শূন্যতা ক্রমশ সংকীর্ণ হতে লাগলো। এক স্নিগ্ধ মুহূর্তে দুজনের ঠোঁট একে অপরের ঠোঁটে স্পর্শ করলো। আজলান তিথির ঠোঁটে ধীরে ধীরে চুম্বন করলো, যেন সেই চুম্বন সমস্ত কথা এবং অনুভূতি বহন করছে যেন। তিথি অবাক হয়ে তার প্রতিক্রিয়া দিল। হঠাৎ করেই দুজনেই একে অপরের ঠোঁট কামড়ে ধরল, যেন তাদের ক্ষোভ আর রাগের সমস্ত অভ্যন্তরীণ আবেগ বাইরে বের হয়ে আসছে। চুম্বনের অস্থিরতা, ঝগড়ার উত্তেজনা আর অম্লস্বাদের এক অদ্ভুত মিশ্রণ থেকে তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি 100টা বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। এমন রাক্ষসের মতো কেউ চুমু খায় নাকি? আজলান হতভম্ব। তিথি তার বুকে কিল বসিয়ে বলল, ছাড়ো, চিৎকার করে ক্যামেরাম্যানকে ডাকবো। তোমার ইজ্জতের দফা রফা করতে আমার 2 সেকেন্ড লাগবে। আজলান শেখ। আজলান তাকে ছেড়ে দিল নির্লিপ্তভাবে, যেন কিছুই করেনি সে। নিজের ভাব গম্ভীর্য ধরে রেখে টিস্যু দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলল, তুই ছাদ থেকে নেমে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে বুঝতে পারবে কার ইজ্জতের দফা রফা হয়ে গেছে। বউ কি বলল? আম্বিয়া বেগম এক প্রকার ছুটে এসে প্রস্তুত ছুড়লেন। আজলান সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি বলবে? বিয়ের ঝামেলা শেষ হলে চলে যাবে, এই বলছে। আম্বিয়া বেগম বললেন, যাক বাবা, একটু ঠান্ডা হলেই হলো। তোর ফুপু তো আবার ঢং শুরু করেছে চলে যাওয়ার জন্য। তোর বাপ দরজা বন্ধ করে রেখেছে। আইজাকে নিয়ে যুবতীরা ছাদে চলে গেল। অনুষ্ঠান যথারীতি শুরু হয়েছে আবারও। তিথি ঘরে শাড়ি টাড়ি খুলে ছুঁড়ে মেরেছে, সালোয়ার কামিজ পরে বসে আছে। তবে কি পেয়েছেটা কি? অমন শক্ত করে ধরে চুমু দিলেই সে সব ভুলে যাবে? বিয়েটা চুকে যাক, এই আজলান শেখকে যদি সে কাঁদিয়ে না ছাড়ে, তার নাম তিথি নয়। ডোডো ঘুমিয়ে পড়েছে। তিথি তার দিকে ঝুঁকে গালে চুমু দিল। দোষ করবে বাপে, মায়ের খায় ছেলে। ডোডোর গালে ঠোঁট চেপে তিথি বলল, ডোডো
তোর বাপকে আমি ছাড়বো না, সুদে আসলে শোধ তুলবো, তুই দেখিস।